প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের পড়াবো। আমরা কিন্তু অলরেডি প্রাক নির্বাচনী পড়া সিলেবাস শুরু করে দিয়েছি, ঠিক আছে? তোমরা খুব মনোযোগ সহকারে প্রাক নির্বাচনী সিলেবাস শেষ করা, সবাই অনলাইন ক্লাসে বসে মনোযোগ সহকারে সিলেবাসটা কমপ্লিট করার জন্য সবাই যদি নিজেরাই উদ্যোগী হও তাহলে তোমরা অবশ্যই শেষ করতে পারবে, ঠিক আছে? খুব সুন্দরভাবে তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষা অ্যাটেন্ড না করলে পরবর্তীতে তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতিটা ভালো হবে না, ঠিক আছে? তো সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে অনলাইন ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমরা আজকে পড়ব বাংলার অভাগী স্বর্গ। তার আগে আমি তোমাদের সবাইকে বলছি তোমরা বইটা খুলে নাও। বইটা সামনে থাকলে কি উপকারিতা হবে আমি তোমাদের সবসময় বলে আসছি, ঠিক আছে? সবাই বইটা সামনে রাখো এবং খাতা এবং কলম পেন্সিলও সাথে রাখো, ঠিক আছে? অভাগীর স্বর্গ। অভাগীর স্বর্গ এটা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার সিলেবাসের প্রথম গল্প। আমি সেটা তোমাদের পড়ে দিচ্ছি। অভাগী স্বর্গ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? অভাগীর স্বর্গ এটা একটি গল্প। এই গল্পটা আসলে এখানে মা এবং সন্তানের যে সম্পর্ক সেটাকেও লেখক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং দারিদ্রতা কিভাবে মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করে এবং দারিদ্রতায় মানুষ যে কতটা কষ্টে থেকেও যে সুখে বসবাস করে, সম্পর্ক যে বিচ্ছিন্ন হয় না, তারও খুব সুন্দরভাবে এখানে প্রকাশ পেয়েছে, ঠিক আছে? আবার যারা অত্যাধিক ধনী, ঠিক আছে, তাদের সুবিধা এবং তাদের প্রয়োজনের বাইরে তারাও যে বিলাসী জীবনযাপন করছে, আর যারা হতদরিদ্র সীমায় বসবাস করে তাদের যে ন্যায্য পাওনার থেকেও তারা বঞ্চিত হচ্ছে, এই জায়গাটা তো খুব সুন্দরভাবে এখানে সুচারুভাবে ফুটিয়ে তুলেছেন লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? এই জায়গাগুলো যদি আমরা পরিষ্কার থাকি তাহলে আমরা সৃজনশীল প্রশ্ন খুব সুন্দরভাবে লিখতে পারবো। তাহলে আমরা এক বাক্যে অভাগী স্বর্গ গল্পে কি কি আছে বা কি কি জানতে পারবো আমরা সেটা দেখে নিই, ঠিক আছে? তৎকালীন সমাজে জমিদারের নির্মম আচরণ। তৎকালীন সমাজে জমিদারের নির্মম আচরণ, ঠিক আছে? হতদরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণার স্বরূপ জানতে পারবো। হতদরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণার স্বরূপ জানতে পারবো, ঠিক আছে? তোমরা এই পয়েন্টগুলো লিখে রাখো, কারণ এই পয়েন্টগুলো তোমরা কোথাও গল্পে বা কোথাও পাবে না। এই পয়েন্টগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্নে উত্তর দিতে পারবে এবং খুব সহজে তুমি গল্পটাকে বুঝতেও পারবে এবং এই গল্পের যে প্রতিপাদ্য বিষয় এই সম্পর্কে তোমরা নিজেরা নিজেদেরকে তৈরি করতে পারবে, ঠিক আছে? এই জন্য এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যাতে তোমরা খাতায় লিখে রাখো, ঠিক আছে? উপরে অভাগী স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দিয়ে লিখে রাখো, কারণ এই পয়েন্টগুলো কোন গল্পের তোমরা আবার সেই জায়গাটা তো তোমাদের মধ্যে একসময় কনফিউশন তৈরি হতে পারে। এই কারণে তোমরা গল্পের নাম দিয়ে লেখকের নাম দিয়ে পয়েন্টগুলো লিখে রাখো, ঠিক আছে? তারপরে মাতৃভক্তির বিরল দৃষ্টান্তের পরিচয় পাওয়া যাবে। মাতৃভক্তির বিরল দৃষ্টান্ত
বিরল দৃষ্টান্ত, আমি সংক্ষেপে দিচ্ছি, বাকিটা তোমরা বুঝে নিবে। মাতৃভক্তি বিরল দৃষ্টান্ত মানে আমি তোমাদেরকে মূল পয়েন্টটা তুলে ধরছি, ঠিক আছে। সন্তানের প্রতি মায়ের মমত্ব বোধের, এটা তো চিরন্তন, সন্তানের প্রতি মায়ের মমত্ব বোধ তো সবসময় থাকে, ঠিক আছে, এটা একটা চিরন্তন ব্যাপার। সন্তানের প্রতি মায়ের মায়ের মমত্ব, মায়ের মমত্ব, ঠিক আছে। মায়ের মমত্ব বোধের স্বরূপ আমরা জানতে পারবো, মায়ের মমত্ব বোধের স্বরূপ, ঠিক আছে। তারপরে বর্ণ প্রথা, বর্ণ প্রথা বর্ণ প্রথা ও জাত বিভেদের স্বরূপ, ও জাত বিভেদের স্বরূপ, ঠিক আছে। বর্ণ প্রথা ও জাত বিভেদের স্বরূপ সম্পর্কে আমরা জানতে পারবো। 6 সমাজে প্রচলিত কুসংস্কার ও অন্ধবিশ্বাস সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। 6 সমাজে প্রচলিত সমাজে প্রচলিত সমাজে প্রচলিত কুসংস্কার ও অন্ধবিশ্বাস, সমাজে প্রচলিত কুসংস্কার ও অন্ধবিশ্বাস ও অন্ধবিশ্বাস, ঠিক আছে, অন্ধবিশ্বাস সম্পর্কে আমরা জানতে পারবো। সামন্তবাদের নির্মম রূপ সম্পর্কে ধারণা পাবো। সামন্তবাদের নির্মম সম্পর্কে ধারণা পাবো। সামন্তবাদের নির্মম রূপ সম্পর্কে ধারণা পাবো, ঠিক আছে। আমি এই পয়েন্টগুলো পুরো গল্পটা পড়ে আমি আমার মতো করে তোমাদেরকে এই পয়েন্টগুলো দাঁড় করিয়েছি। আমার ধারণা তোমরা এই প্রত্যেকটা পয়েন্ট যদি বুঝতে পারো এবং এই প্রত্যেকটা পয়েন্ট যদি তোমাদের কাছে থাকে, অবশ্যই তোমরা পুরো গল্পটা সম্পর্কে একটা ধারণা পাবে। এবং সৃজনশীলে তোমাকে সবসময় বিশেষ করে ঘতে গিয়ে, ঠিক আছে, ঘতে কিন্তু উচ্চতর দক্ষতা নিরূপণ করা হয়। উচ্চতর দক্ষতা যখন তোমাকে নিরূপণ করতে হবে, তোমাকে সম্পূর্ণ মার্কস পেতে হলে এই পয়েন্টগুলো ধারাবাহিকভাবে সেখানে উত্তর দিতে হবে, ঠিক আছে। এই কারণে গল্পের পুরো বিষয়টা কিন্তু এই পয়েন্টগুলোর মধ্যে চলে এসেছে, ঠিক আছে। তৎকালীন সমাজে জমিদারদের যে নির্মম আচরণ রয়েছে, এখানে তুমি হয়তো যদি আমি তোমাদেরকে পুরো গল্পটা বুঝিয়ে দিলে তখন তুমি মেলাতে পারবে, ঠিক আছে। সে সম্পর্কে আমরা ধারণা পাবো। আমরা জমিদার প্রথা সম্পর্কে অনেকেই জানি, কিন্তু এই গল্পে কি আছে, কিভাবে নির্যাতন করেছে, ঠিক আছে, সেই বিষয়গুলো চলে আসবে। এর মধ্যে আবার অনেকগুলো রয়েছে। এখানে কি জিনিসটা বেশি প্রতীয়মান হচ্ছে, এখানে এই গল্পে কিন্তু আর্থিক দৈন্যতা যেটা, ঠিক আছে, আর্থিক দৈন্যতাটাকে খুব সুন্দরভাবে লেখক ফুটিয়ে তুলেছেন, ঠিক আছে। স্বভাবে লেখক তার জীবন চরিত্র যেটা কৈশোরে উনি একটু অস্থির ছিলেন, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের লোক ছিলেন, ঠিক আছে। ওই জিনিসগুলো তোমাকে উচ্চতর দক্ষতায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনা সহকারে উদ্দীপকের সাথে এবং গল্পের সাথে একেবারে সামগ্রিকভাবে সম্পূর্ণ কথাই তোমাদের তুলে ধরতে হবে, ঠিক আছে। তাহলে মূল বিষয় যেটা হচ্ছে, এখানে আর্থিক দৈন্যতা রয়েছে। আর্থিক দৈন্যতার কারণে কিন্তু তৎকালীন সমাজে জমিদারদের যে নির্মম আচরণটা ছিল সেটাও কিন্তু এখানে উঠে এসেছে, ঠিক আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছদ্মনাম আছে, এই ছদ্মনামটা অবশ্যই আমাদের জানতে হবে, ঠিক আছে। এই ছদ্মনামটা যদি জানা থাকে তাহলে যদি কেউ প্রশ্নের উত্তরে লিখো তাহলে মনে হবে যে তুমি ভালোভাবে প্রস্তুতি নিয়েছো নাম্বার পেতে
সুবিধা হবে। ঠিক আছে, ছদ্মনামটা হচ্ছে অনিলা দেবী। অনিলা দেবী। আমি ওনার এই ছদ্মনামটা তোমাদের জন্য কালেকশন করে নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা হয়তো বইয়ে পাবে না, এই প্রত্যেকটা পয়েন্ট আমি যেটাই দিচ্ছি সেটা লিখে রাখবে। ঠিক আছে, অভাগী স্বর্গ রচনাটি একটি ছোট গল্প। ঠিক আছে, গল্পটি সমাজের শরৎচন্দ্র সমাজের একেবারে নিচু জাতদের যে অবস্থা সেটাও যেমন তুলে ধরেছে, আবার সমাজে উচ্চবিত্ত যারা রয়েছে তাদের স্বরূপও এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এখানে এই অভাগী স্বর্গ নামকরণের সার্থকতাও তোমাকে জানতে হবে। ঠিক আছে, অভাগী স্বর্গ নামকরণের সার্থকতাটা যদি তুমি না লিখো তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ হবে না। অভাগী স্বর্গের নামকরণের সার্থকতাটা এখানে অবশ্যই আসছে যে এখানে অভাগীর যে স্বর্গে যাওয়ার যে কল্পনা, ঠিক আছে, মুখুজ্জি বাড়ির স্ত্রী মৃত্যুবরণ করার পরে তাকে যে পোড়ানো হয়, তার পোড়ানোর যে ধোঁয়াটা আকাশে উড়ে যেতে থাকে, তখন সে ধারণা করে যে সে স্বর্গে রথে চড়ে সে স্বর্গে চলে যাচ্ছে। ঠিক আছে, তার যে কল্পনাটাকে এত সুন্দর করে উনি তুলে ধরেছেন, এবং সে অসুস্থ হওয়ার পরে মৃত্যুর আগে তার সন্তানকে যে আকুতি দিচ্ছিল যে তাকে না পোড়ালে সে রথে চড়ে স্বর্গে যেতে পারবে না, তার যে আকাঙ্ক্ষা, তার এত সুন্দরভাবে লেখক তুলে ধরেছেন, মনে হচ্ছে যেন তৎকালীন সেই চিত্রটাই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তুমি পুরো গল্পটা যখন পড়বে তখন কিন্তু এই বিষয়টা আমি এখন বলছি এবং এই পয়েন্টগুলোর সাথে তখন তোমরা মিল খুঁজে পাবে। ঠিক আছে, এই কারণে অভাগী স্বর্গ নামকরণটা সার্থক হয়েছে। ঠিক আছে, তার সার্থকতাটা রয়েছে, এবং এখানে কিছু চরিত্র রয়েছে। চরিত্রগুলো কি কি এটাও তোমাকে জানতে হবে। এটা মানে অনেকগুলো চরিত্র রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে কাঙ্গালি। কাঙ্গালি হচ্ছে মূল চরিত্র। ঠিক আছে, কাঙ্গালি। কাঙ্গালি হচ্ছে এই অভাগীর সন্তান। ঠিক আছে, অভাগী, কাঙ্গালি, অভাগী, এগুলো হচ্ছে চরিত্র, গুরুত্বপূর্ণ চরিত্র। ঠিক আছে, অভাগী, কাঙ্গালি, তারপরে রয়েছে রসিক দুলে, এরা হচ্ছে মূল চরিত্র। রসিক দুলে, ঠাকুরদাস মুখার্জি, অধর রায়, অধর রায়, ঠাকুরদাস মুখার্জি, এটা হচ্ছে আসলে মুখোপাধ্যায়, কিন্তু লৌকিক ভাষায় এটা উচ্চারণ করতে করতে মুখুজ্জে হয়ে গেছে। ঠিক আছে, ঠাকুরদাস মুখার্জি। আরেকটি চরিত্র রয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, দারোয়ান। দারোয়ান, এই চরিত্রগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র। ঠিক আছে, চরিত্রগুলো দেখো, কাঙ্গালি, কাঙ্গালি, অভাগী, রসিক দুলে, অধর রায়, ঠাকুরদাস মুখার্জি, দারোয়ান। এখন তুমি অনেক সময় বলতে, তুমি হয়তো ভাবতে পারো যে আমার চরিত্রগুলো জানার দরকার কি। আসলে সৃজনশীল প্রশ্নে ঘতে যেমন উচ্চতর দক্ষতা রয়েছে, ঠিক সেরকম গতে রয়েছে প্রয়োগমূলক। ঠিক আছে, এই প্রয়োগমূলকে গিয়ে তোমার চরিত্রগুলো যদি জানা না থাকে তাহলে তুমি চরিত্রগুলোকে উদ্ঘাটন করে বাস্তবতার সাথে, বাস্তব যে সমস্যা রয়েছে, বাস্তব সমাজের সাথে তোমাকে যখন তুলনা করতে বলা হবে বা বৈচিত্র্য তুলে ধরতে বলা হবে বা অভিমত ব্যক্ত করতে বলা হবে, সেক্ষেত্রে তোমার চরিত্রগুলোর সম্পর্কে চরিত্রের যে তুলনা, এইটা তুলে ধরার জন্য তোমার চরিত্রগুলো অবশ্যই জানতে হবে, এবং কোন চরিত্রগুলো কি ধরনের সেটাও যদি তুমি না জানো তুমি গয়ের প্রশ্ন কখনোই দিতে পারবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে গল্প পড়ার পাশাপাশি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, যাতে পাশাপাশি করে তুমি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারো, সেই জায়গাটা এই পয়েন্টগুলো কিন্তু তোমার অভাগী স্বর্গ ছোট গল্পের একটা শেখন ফলো। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমার মানে গল্পটা গল্পটা সম্পর্কে জানতে হলে গল্পটা জানার পরে তুমি যা জানবা তার প্রত্যেকটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে,
তারপরে আমি প্রথমটা বলেছি, তারপর দ্বিতীয়টা রয়েছে কথা প্রসঙ্গে, আসলে সবগুলো আসাতে সবগুলো কথাই তোমাদের বলে ফেলছি। তারপরে দেখো হতদরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণায় শরীফে রয়েছে। এই যে কাঙ্গালি এবং অভাগী দুঃখ দুর্দশাটাই কিন্তু লেখক খুব সুন্দর করে তুলে ধরেছেন। তাদের দুঃখ দুর্দশা এবং তাদের বিচরণের জন্যই চলে যাও তাদের বিচরণের হ্যাঁ তাদের বিচরণের জন্যই প্রাসঙ্গিক ভাবে অন্য কথাগুলো চলে এসেছে। ঠিক আছে, মাতৃভক্তির বিরল দৃষ্টান্ত, মাতৃভক্তির বিরল দৃষ্টান্ত এখানে রয়েছে। যে অভাগী মৃত্যুবরণ করার পরে মায়ের পোড়ানোর জন্য যে কাঙ্গালির যে আয়োজন, সেটা সত্যি এখানে একটা দেখার বিষয়। সন্তানের যে আকুতি, মায়ের সন্তানের আকুতি আসলে সবসময় থাকে, কিন্তু গল্পে পড়ে যে আকুতি খুব সুন্দরভাবে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরেছে। মনে হচ্ছে যেন ওই মুহূর্তে মানে আমি পড়ে যা আত্মস্থ করতে পেরেছি, আমার মানে ওই মুহূর্তে আসলে কাঙ্গালির কষ্টটাও আমি অনুভব করতে পারি। মানে নিজের মধ্যে একটা আসলে ও যে পাচ্ছিল না, জমিদার মুখুজ্জি এদের প্রভাবের সাথে পেরে উঠছিল না, ঠাকুরদাস মুখার্জি, অধর রায়, দারোয়ান, এদের সাথে যখন ও পেরে উঠতে পারছিল না কোনোভাবেই, যে তার মায়ের শেষ ইচ্ছা ছিল যে সে রথে চড়ে স্বর্গে যাবে। এই কারণে নামটা কিন্তু অভাগী স্বর্গ। ও যে আগুনে পোড়ায় যে ধোঁয়ার মাধ্যমে যে সে রথে চড়ে স্বর্গে যাবে, এই ইচ্ছাটা যখন পূরণ হচ্ছিল না, তার সন্তান যে ইচ্ছাটা তার পূরণ করতে পারছিল না, এই কষ্টটা যে কি পরিমাণ ভাবে এখানে ফুটে উঠেছে, সত্যি আমি তোমাদেরকে মানে হয়তো বলে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না। আর সবসময় আমি তোমাদেরকে কিন্তু ক্লাসে ছোট গল্প বলে বলে কিন্তু বোঝানোর চেষ্টা করি। আমি কেউ বলে যতটা বোঝাতে পারবে না, নিজে পড়ে কিন্তু তার চেয়ে বেশি বোঝা যাবে। আমি হয়তো তোমাদেরকে একটু গাইডলাইন দিচ্ছি এটার মধ্যে কি আছে বা কি নেই, কিন্তু গল্পটাকে আত্মস্থ করতে হলে অবশ্যই তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এবং তৎকালীন সমাজের ওই খুঁটিনাটি বিষয়গুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দর করে তুলে ধরেছেন। জমিদারদের যে নির্মম আচরণ, তাদের যে ছোট জাতকে নিচু জাত হিসাবে ভাবা, একেবারে অবহেলিত ভাবে তাদেরকে সমাজে বসবাস করতে দেওয়া, তারপরে দারোয়ানদের যে ক্ষমতা, জমিদারদের যে লোকজন আছে তাদের প্রভাব যে কি পরিমাণ, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে তুলে ধরেছেন। ঠিক আছে, এই গল্পের আসলে প্রথমে মূলত যে কাহিনীটা, ঠাকুরদার মুখার্জি হচ্ছে মুখোপাধ্যায় পরিবারের বামুন পরিবারে। ঠিক আছে, বামুন পরিবারের একজন মহিলা, মানে ঠাকুরদাসের স্ত্রী মৃত্যুবরণ করেন। ঠিক আছে, মৃত্যুবরণ করার সময় ওনাকে যে ওনার যে আয়োজন, ঠিক আছে, মানে মনে হচ্ছে যেন অঢেল টাকা, মানে একজন ধনী পরিবারের মৃত্যুর আয়োজন যে কতটা বড় হতে পারে, লেখক এখানে তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। ওদিকে কিন্তু অভাগীর মৃত্যু কিন্তু শেষ ইচ্ছাটাও পূরণ হয়নি, যে আগুনে পুরানো, মানে এই যে বৈচিত্র্য তুলনা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তুমি যদি এটা না পড়ো তাহলে কখনোই বুঝতে পারবে না। ঠিক আছে, এই ঠাকুরদাস মুখার্জির কিন্তু অনেক সন্তান রয়েছে, তার ছেলে মেয়েরা, মেয়ের জামাই রয়েছে, ছেলের বউরা রয়েছে, তারা যে তাকে মানে আমাদের সনাতন ধর্মের শেষ কাজটা যেভাবে করে থাকে ঠিক সেটাই এখানে তুলে ধরেছে। তাদের আলতা দেওয়া, সিঁদুর দেওয়া, যে আয়োজনটুকু এর পুরোটা এখানে তুলে ধরেছেন। কাঙ্গাল অভাগী তার জমি থেকে বেগুন তুলে আনতে গিয়ে উনি দেখলেন যে ঠাকুরদাস মুখার্জি পরিবারে বামুন পরিবারে একজন মহিলা মারা গিয়েছেন। তার আয়োজনটা দেখে সেও তখন কল্পনা করছিল যে তার মৃত্যুর আয়োজনটা তার সন্তান, তার কিন্তু একমাত্র সন্তান কাঙ্গালি, ঠিক আছে, কাঙ্গালির হাতে সে আগুনে পোড়া যাবে এবং স্বর্গে যাবে। ঠিক আছে, এই জিনিসটা সে কল্পনা করতে থাকে। হঠাৎ করে তার সন্তান কাঙ্গালি দৌড়ে এসে তার মাকে ধাক্কা দিয়ে বলে যে মা, তুমি মানে এই মানুষ পোড়ানো দেখছো কেন, তোমার চোখে পানি কেন, তুমি কান্না করছো কেন? তো সেক্ষেত্রে যে মা ছেলের যে একটা লুকোচুরি, মা বলছে না না কই কোথায়, চোখটা মুছে বলছে না আমি তো কান্না করছি না, ধোঁয়া লেগেছে। ঠিক আছে, কিন্তু সে কিন্তু আবার হাঁটতে হাঁটতে যখন তার সন্তানকে নিয়ে হেঁটে আসছিল, তখন কিন্তু সে আবার তার সন্তানকে তার শেষ ইচ্ছাটা বলেছিল, ওরে কাঙ্গাল, ওরে আমার বাপধন, তুই কি আমার মৃত্যুর পরে আমার জন্য এই ধরনের আয়োজন করতে পারবি না, আমাকে আলতা দেওয়া, সিঁদুর দেওয়া, পোড়ানো? তখন কিন্তু সন্তানের মধ্যে একটু ইয়া লাগে না, মায়ের মৃত্যু কিন্তু কখনই কেউ কামনা করতে পারে না। তখন কিন্তু সেই কাঙালি বলেছিল যে ওই ধরনের কথা বলতে নেই, তুই চুপ কর। ঠিক আছে, তাদের ভালোবাসার যে কথাটা,
তারপরে এসে বলছে, মা তুই ভাত রাখবি না, আমি তো ক্ষুধা লেগেছে, মা ভাত খাবো। তখন মা তাকে বললেন যে ঠিক আছে তুমি স্নান করে নিয়ে আসো, আমি ভাত রেডি করছি। মা ছেলে আসার আগে আগে মা ভাতটা রেডি করে তার জন্য, মা ছেলে যখন ঘরে ঢুকছে তখন দেখছে যে তার মা একটা প্লেটের মধ্যে খাবারগুলোকে সুন্দর করে গুছিয়ে ঢেকে রাখছে। তখন মা সন্তান স্বাভাবিকভাবে, মা তুই খাবি না? তখন মা বললো যে না আমি সারাদিনে মানে অবেলা হয়ে গেছে তো ক্ষুধা নেই, খাবে না। আসলে এখানে কিন্তু মা তার সন্তানের প্রতি তীব্র ভালোবাসাটাকে প্রকাশ করছে, মানে অন্যভাবে। মানে লেখক যে আসলে কিভাবে তুলে ধরেছেন, তুমি একদম বাস্তব একটা চরিত্র এখানে ফুটে উঠবে। ঠিক আছে, মা কিন্তু আসলে খাবার আসলে ছিল না, যেটুকুন খাবার আছে সে তার সন্তানকেই খাওয়াবে, তার সন্তান খেলেই মায়ের খাওয়া হয়ে যাবে। মায়ের যে ভালোবাসা এটা তীব্রভাবে এখানে ফুটে উঠেছে। এই যে মাতৃভক্তির বিরল দৃষ্টান্ত যেমন রয়েছে, হতদরিদ্রের সন্তানের প্রতি মায়ের যে মমত্ববোধের স্বরূপ এখানে এত সুন্দরভাবে আরো আছে। এই একটা জায়গা আরো সুন্দরভাবে তুলে ধরেছে, তার সন্তানকে না খাইয়ে, মানে সন্তানকে সে সম্পূর্ণ খাবারটা, অল্প খাবার ছিল বিধায় সে আর সে খাবারটা নিজে নেয়নি, সন্তানকে সে সম্পূর্ণ খাবারটা দিয়ে দেয়। ঠিক আছে, এই জায়গায় মা সন্তানের ভালোবাসাটাও লেখক এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। তারপরে বলতে চাচ্ছিল যে হঠাৎ করে খাওয়া দাওয়া শেষ করে তারা যে গ্রামীণ যে পরিবেশে মা ছেলে শুয়ে থাকা, শুতে শুতে তা বলছে যে আজকে আমরা অনেকগুলো গল্প করব। ঠিক আছে, তার ছেলে ছোটবেলা থেকে কাজ করে, কারণ একমাত্রই সন্তান, তার সংসার লালন পালন করার জন্য তাকে কাজ করতে হয়। তখন সে তার মাকে বলল যে আমি কাজ করতে যাব না আজকে। মারও কেন জানো কি মনে চাইলো জানি না, আজকে তোর কাজ করতে যেতে হবে না। ঠিক আছে, মায়ের এই প্রস্তাবটা তার ভীষণ ভালো লেগেছে, আজকে কাজ করতে যাবে না, মায়ের সাথে সময় কাটাবে, এটা তার কাছে ভীষণ ভালো লেগেছে। আবার কাঙালি ছোটবেলা থেকেই খাবার দাবার, হতদরিদ্র পরিবার হওয়াতে পুষ্টিকর খাবার না খাওয়াতে, এবং সে সবসময় একটু রুগ্ন অবস্থায় ছিল। ঠিক আছে, এই কারণে তার শরীর স্বাস্থ্য তেমন হয়নি। এই কারণে সে মায়ের কোলে বসেই তার আকুতিটা প্রকাশ করছিল যে আমি কাজে যাব না শুনে খুব ভালো লাগছে, তোমার সাথে সময় কাটাবো। সেটা সে মায়ের সাথে আবদারের সাথে, এই বয়সে ছেলেরা সাধারণত মায়ের কোলে বসে না, কিন্তু ও এতটাই রুগ্ন এবং ছোটখাটো যে তো সহজে মায়ের কোলে বসে যেতে পেরেছে। ঠিক আছে, তারপর তারা তাদের মতো করে সময় কাটালো। মা তাকে উপকথা দিয়ে অনেকগুলো গল্প শোনাতে শোনাতে হঠাৎ করে তার বাস্তব কথায় মুখ দিয়ে চলে আসছিল। কাঙালি ভাবলো যে কি ব্যাপার, তার মা এই কথাগুলো কি বলছে। ঠিক আছে, হঠাৎ করে দেখে যে তার মায়ের শরীর অত্যাধিক গরম। ঠিক আছে, জ্বর এসে গেছে। জ্বর এসে যাওয়াতে মা আবল তাবল কথা বলছিল। ঠিক আছে, তো এই সময় সে দৌড়ে গিয়ে কবিরাজ ডেকে নিয়ে এসেছে, এবং কবিরাজ তার নাড়ি পরীক্ষা করে, আসলে সময় স্বল্পতার কারণে আমি তোমাদেরকে খুব দ্রুত বলছি, তুমি গল্প তো বুঝতে পারবে। ঠিক আছে, সময় নারী পরীক্ষা করে তার চোখ মুখ একটু কুচকে যায়। ঠিক আছে, কবিরাজের এই কুচকে যাওয়া দেখে মা কিন্তু বুঝতে পারে যে তার অনেকটা শেষ অবস্থায় চলে আসছে, তার জীবনের অনেকটা পরিসমাপ্তি ঘটছে। ঠিক আছে, তো তখনকার সমাজের নারীর স্বামীর প্রতি যে ভক্তি সেটাও ছিল বিরল। ঠিক আছে, তার মানে কাঙালির বাবা কাঙালিকে এবং তার মাকে ছেড়ে অনেক আগে চলে গিয়েছিল, সেই রসিক দুলে। ঠিক আছে, রসিক দুলে তার মাকে ছেড়ে, তার স্ত্রীকে ছেড়ে রসিক দুলে চলে গিয়েছিল। সে তখন বলল যে আমি মৃত্যুর আগে তোর বাবার পায়ের ধুলো নিতে চাই। ঠিক আছে, যেভাবে হোক তাকে নিয়ে আসতে। তখন সে বলল যে বাবা কি আসবে কিনা, বলতে তুই শেষ চেষ্টাটা কর, যে বল যে তোর মা চলে যাচ্ছে। তো অনেক কষ্ট করে, অনেক ইয়ে করে সে তার বাবাকে নিয়ে আসার জন্য, মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য কাঙালি সবসময় উদ্গ্রীব থাকতো। সে তার বাবাকে যখন বলল, সে তার বাবা কিন্তু এক কথায় চলে আসছিল। তার বাবার মধ্যে একটা কাজ করছিল যে আমিও এমন এক মানুষ যার পায়ের ধুলো নেওয়ার জন্য মানুষ আছে, তার থেকে অন্যরকম লাগছিল। তখন যখন রসিক দুলে আসলো, তখন কিন্তু অভাগীর একেবারেই মৃত্যু সজ্জায় জ্ঞান হারাচ্ছিল। তখন কিন্তু কাঙালি বারবার বলছিল, এ মা বাপ তো এসেছে, তুই চোখ খোল। তার যে আকুতি, মানে সে বুঝতে পারছিল যে তার মা মারা যাচ্ছে, কিন্তু তারপরে তার কষ্টে যে চিৎকার, সত্যি এটা হৃদয় বিদারক ছিল। ঠিক আছে, তখন সে চোখ খুলতে পারছিল না, কোনো মতে কেন জানি একটু সেন্স আসার পরে তার হাতটা দুলে পড়েছিল। ঠিক আছে, তখন সবাই বলছিল সতীলক্ষ্মী নারী। ঠিক আছে, স্বামীর পায়ের ধুলো নেওয়ার জন্য পাটা, হাতটা ছড়িয়ে দিয়েছিল। তখন রসিক দুলে কে সবাই বলছিল যে তুমি তার পাশে যাও, যেন তোমার পায়ের ধুলোটা সে সহজে নিতে পারে। সে তার পাশে
এসে তার পায়ের ধুলোটা নিচ্ছিল, নিয়ে তখন তার দু চোখে পানি ঝরতে থাকে। এই যে এইখানে তার স্বামীর প্রতি ভক্তি এবং সন্তানের প্রতি মমত্ববোধ, তার অল্প বয়সে তার যে ত্যাগ, এই গল্পে এত সুন্দরভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরেছেন, সেটা কল্পনাতীত। ঠিক আছে, তারপর তার মৃত্যু হওয়ার পরে তাদের উঠানে তার মায়ের হাতে পোতা একটা গাছ ছিল। এখন কিন্তু জমিদার প্রথাদের এবং ঠাকুরদাসদের যে চরিত্র, দারোয়ানদের যে চরিত্র, এটা কিন্তু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তখন তারা কিন্তু বলছিল যে আমরা তখন তার মায়ের হাত রোপণ করা গাছ সে কেটে নিতে চাচ্ছিল, তখন দারোয়ান দৌড়ে এসে বললো যে তুমি কার গাছ কাটছিল? তখন কাঙালি বললো যে এটা তো আমার মায়ের পোতা গাছ, এটা আমি কেন কাটতে পারবো না? তখন রসিকদুলে কাটছিল, তো রসিকদুলে গালে একটা থাপ্পড় মেরে তাদেরকে বের করে দেওয়া হয়। ঠিক আছে, সে চলে যায় অধর রায়ের কাছে। অধর রায়ের কাছে যখন যায় তখন গোমস্তারা বর্ণনা দিচ্ছিল যে তার মা মারা গিয়েছে, তাই সে গাছ কাটার জন্য অনুমতি নিতে এসেছে। তখন সে বলে সে মরা ছুঁয়ে এসেছে, তাকে সরা, এখানে গোবর জল দিয়ে ছিটিয়ে পবিত্র কর জায়গাটা। এই যে নিচু জাতদেরকে হীনতার সাথে দেখা, তাদের সাথে এত দূরত্ব বজায় রাখে, এই চরিত্রটাকেও খুব সুন্দরভাবে এখানে এই জায়গাটাতে তুলে ধরেছে। তাকে কিন্তু গাছ কাটতে দেওয়া হয়নি। তারপরে সে শেষ ইচ্ছা হিসাবে মুখুজ্জি পরিবারের কাছে গেল, কারণ মুখুজ্জি পরিবারে খুব শীঘ্রই তখন মনে 4 দিনের একটা অনুষ্ঠান করতে যাচ্ছিল বড় করে। তাদের এই পরিবারে মহিলা যখন মারা যায় তখনও কিন্তু আগুনে পোড়ানো হয়েছিল, তাই তার ইচ্ছে মনে হইলো যেন তার কথাটা কেউ মুখুজ্জি রাখবে, সেজন্য সেখানে সে গিয়ে তার মায়ের শেষ ইচ্ছাটার কথাও বলল। সেখানেও সে একইভাবে বিতাড়িত হয়ে আসলো। তারাও বলেছিল যে দুলে পরিবারকে পড়াতে হয়, মানে নিচু জাতদেরকে তারা কিভাবে যে ঘৃণা করে, তার রূপটাও সেখানে প্রকাশ হয়ে যায়। তখন বলা হচ্ছিল যে যাও নদীতে, নদীর ধারে মাটিতে পুঁতে দেওয়া হোক। ঠিক আছে, কোনোভাবে কিছু করেই তার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারে না। পরে গ্রামের লোকজনকে নিয়ে ঠিকই শেষভাবে তার মাকে নদীর ধারে মুখের মধ্যে অল্প একটু আগুন দিয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়। ওই মুখের যে আগুনটা দেওয়া হয়, যে ধোঁয়াটা উঠে, তখন কাঙালির মনে হয় যেন তার মাও রথে চড়ে কি স্বর্গে চলে যাচ্ছিল। ঠিক আছে, তার মায়ের শেষ ইচ্ছাটা সে পূরণ করেনি, কিন্তু তার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য তার যথেষ্ট চেষ্টা ছিল। এই গল্পে কিন্তু সেটাও তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর মধ্যে সবকিছু, সামন্তবাদের নির্মম রূপ চলে আসছে, সমাজে প্রচলিত কুসংস্কার ও অন্ধবিশ্বাসও চলে আসছে, বর্ণপ্রথা, জাত বিভেদ, এই যে জাতের যে বিভেদ রয়েছে সেটাও চলে এসেছে। সবকিছুই কিন্তু আমার পুরো গল্পটার মাঝে চলে এসেছে। এই গল্পটার শেষ পরিণতিটা এভাবে অভাগীর স্বর্গ যাওয়াটা আর এভাবেই হয়েছিল। ঠিক আছে, আমি গল্পের কিছু শব্দার্থ রয়েছে, আমি সময়ও শেষ হয়ে আসছে, তোমরা শব্দার্থগুলো পড়ে নিবে। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে এবং নোট করে রাখবে। ঠিক আছে, আমিও চেষ্টা করবো তোমাদের সেই সমস্যার সমাধানগুলো করার জন্য। ঠিক আছে, এক্ষেত্রে এই পর্যায়ে আমি তোমাদের বাড়ি কাজ দিচ্ছি। অভাগীর স্বর্গের 1 নং সৃজনশীল প্রশ্নটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ। ঠিক আছে, এসডব্লিউ 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। আমি তোমাদেরকে বারবার বলছি, সৃজনশীল প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে সুচারুভাবে দিতে হবে। সে অনুযায়ী যদি না লিখো, তুমি যদি তোমার মতো করে শুধু গল্পটাকে তুলে ধরো, তাহলে কিন্তু কখনোই হবে না। প্রয়োগমূলকে তোমার উচ্চতর দক্ষতা কিন্তু দুটোই আলাদা। ঠিক আছে, তোমাকে ধারাবাহিকভাবে গল্পটাও বলতে হবে এবং প্রশ্নের সৃজনশীলের নিয়মটাও তোমাকে ধারাবাহিকভাবে তুলে ধরতে হবে। সেজন্য আমি তোমাদেরকে এই পয়েন্ট অনুযায়ী আলোচনা করেছি, যাতে তুমি উচ্চতর দক্ষতায় গিয়ে তুমি এই পয়েন্ট অনুযায়ী আলোচনা করতে পারো। ঠিক আছে, এই কারণে তোমরা প্রত্যেকটা গল্পের যে শিখন ফলটা রয়েছে সেটাকেও আত্মস্থ করার চেষ্টা করবে এবং গল্পটা কি বলতে চাচ্ছে সেটাও জানার চেষ্টা করবে এবং গল্পটাও পড়বে এবং গল্পটা পড়ে প্রত্যেকটা পেজের যে কিম পয়েন্ট রয়েছে, যে একটা মূল একটা বাক্য থাকে, সে বাক্যটাকে তুমি ওই পেজের উপরে পেন্সিল দিয়ে তুলে ধরবে এবং যে লাইনটা বুঝবে না সহজ স্বাভাবিকভাবে তোমরা অবশ্যই শিক্ষকের পরামর্শ নেওয়ার চেষ্টা করবে। আমি চেষ্টা করেছি
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই ছোট গল্পটাকে খুব সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমার মতো করে সাবলীল ভাষায় তোমাদের বলেছি। আশা করি তোমরা গল্পটা বুঝতে সক্ষম হয়েছো। ঠিক আছে, তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই নোট করে রাখবে এবং সমাধান করার জন্য আমি চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো। পরবর্তী অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। খুদা হাফেজ।